গুন্ডা মিন্টুকে মেরে আসল অপরাধীর নাম জানলো মেনান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর সাথে কথা বলছিল বর্দি, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে বৈদেহী মুখার্জি। বৈদেহী তখন বলে, কি ব্যাপার কৌশিকী, তুমি খাবে না, এখানে দাঁড়িয়ে রয়েছ? কৌশিকী তখন বলে, হ্যাঁ কাকিমণি, এবারেই যাব, চলো। বৈদেহী বলে, আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে? তখন কৌশিকী বলে, আমার এক চেনা পরিচিতর সাথে। কেন, তুমি কি জানতে চাইছো? বৈদেহী বলে, না না, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমি সেরকমটা বলতে চাইনি। তখন কৌশিকী বলে, তাহলে তুমি ঠিক কি বলতে চেয়েছিলে বলো তো, আমি তো এটাই বুঝতে পারলাম না। বৈদেহী বলে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো, আমি এরকম কিছুই বলতে চাইনি। এর মধ্যেই কৌশিকী কথা বলছিল বৈদেহীর সাথে, আর মনে মনে ভাবছিল জগদ্ধাত্রীর কথাগুলো। কৌশিকী বলে, জানো তো কাকিমণি, তোমার এই অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। যেই বৌমা জগদ্ধাত্রী তোমার মুখে খাবার তুলে দিত, কত তোমাকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো, কেয়ার করতো, আজ তোমার কি অবস্থা হয়েছে তার চলে যাওয়ায়। সত্যি তোমার অবস্থাটা দেখে খুব খারাপ লাগছে। তখন বৈদেহী বলে, কি করব বলো, মানুষ চিনতে কত ভুলই না করেছি আমি, আর সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। মেহেন্দি যে এরকম কিছু করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মেহেন্দির জন্যই আজকে এই অবস্থা হয়েছে। কৌশিকী বলে, আর এগুলো ভেবে কী বা হবে, যা হবার তা তো হয়েই গেছে, তাই এ সমস্ত কথা ভেবে আর কোনো লাভ নেই। আর আমার মনে হয় সমস্ত কথা তুমি আর ভেবেও না, তুমি যাও, আমি আসছি। এরপরেই বৈদেহী মুখার্জি খাবার টেবিলে চলে যায়। অন্যদিকে মিন্টু গোমস কথা বলতে থাকে কারোর একটা সাথে, আর বলে, আমি তো বাচ্চাটাকে তুলেই এনেছিলাম, কি করে বুঝবো ওটা একটা পুতুল, তাহলে তো হয়েই যেত। এর মধ্যেই চলে এসেছে মেনান। মেনানকে দেখার পর মিন্টু গোমস বলে, এ কি মেনান, তুই এখানে? মেনান তখন বলে, হ্যাঁ আসতে তো আমাকে হলোই, না এসে আর কোথায় বা যাব। তখনই মিন্টু গোমস বলে, কি চাই, কি চাই তোর এখানে? মেনান বলে, বাচ্চাটাকে তুলে আনার জন্য কে টাকা দিয়েছিল বল, সত্যি করে বল তো এবারে। কিন্তু মিন্টু গোমস কোনোভাবেই মুখ খুলতে চায় না, আর বলে, জানি না, আমি এসব কিছু জানি না। মেনান তখন বলে, জানি না বললে তো হবে না, জানতে হবে, বল বলছি। এরপরেই কেউ একজন গুলি করে মিন্টু গোমসকে। মিন্টু গোমসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মেনান বারবার করে জিজ্ঞেস করে, চলে যাওয়ার আগে অন্তত নামটা বল, বল কে করেছিল। বলতে তো চাইছিল মেহেন্দি। মেনান সেটা হালকা হলেও বুঝতে পারে, কিন্তু প্রমাণ নেই কোনো। এর মধ্যেই স্বয়ম্ভু ফোন করেছে মেনানকে, আর বলে, কোথায় রয়েছো তুমি? মেনান তখন বলে, একটা কাজে এসেছি, কি দরকার? স্বয়ম্ভু বলে, মুখার্জি বাড়ির সবাইকে যেদিন কোর্টে ডাকা হয়েছিল সেদিন তুমি কোর্টে উপস্থিত ছিলে ছদ্মবেশ নিয়ে, তোমার সাথে কেউ একজন ছিল, তা হঠাৎ ছদ্মবেশ নিতে হলো কেন? আর তোমার সাথেই বা কে ছিল, সব ডিটেলসটা আমার চাই। মেনান তখন বলে, কেন, আমি আপনাকে সব ডিটেলস বলতেই বা যাব কেন? আপনি আমাকে না নিয়ে ভেবে আপনি এক কাজ করুন, আপনার কন্যাকে নিয়ে ভাবুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। স্বয়ম্ভু তখন বলে, মেনান তুমি কিন্তু আমাকে অপমান করছো, এইভাবে তুমি আমাকে অপমান করতে পারো না। মেনান তখন বলে, আমার কোনোভাবেই মনে হয় না যে আমি আপনাকে অপমান করেছি, যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই স্বয়ম্ভু বারবার করে বলতে থাকে, তোমাকে আমার সাথে একবার দেখা করতেই হবে। মেনান বলে, মিন্টু গোমস বলে একজন ছিলেন জানেন তো, সেই গুন্ডাটাকে কেউ একজন মেরে ফেলেছে আমারই চোখের সামনে একটু আগে। স্বয়ম্ভু তখন বলে, কে কে মারলো মিন্টু গোমসকে? মেনান তখন বলে, সেটা তো আমারও জানার ইচ্ছা, কে মিন্টু গোমসকে মারলো। এর মধ্যেই বৈদেহী মেহেন্দির খাবারটা বেড়ে দেয়। মেহেন্দি তখন বলে, স্যালাড কোথায়, স্যালাড নেই তো। বৈদেহী বলে, সেটা অন্তত কেটে খাও, নাকি এখন আমাকেও সেটা কেটে দিতে হবে? মেহেন্দি তখন বলে, আপনি থাকতে আমি কেন কষ্ট করে কাটতে যাব বলুন তো। সানভি বলে, মেহেন্দি তুমি কিন্তু আমার মমকে অপমান করছো, এইভাবে তুমি আমার মমকে অপমান করতে পারো না। মেহেন্দি তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা অন্তত তোমার থেকে শিখবো না সানভি। এরপরেই প্রীতি এসে বলে, সানভি মেজো জেঠিমণি যদি এটা করতেই চায় তোর এত অসুবিধা হচ্ছে কেন? মেজো জেঠিমণিকে এটা করতে দে, বুঝলি, বেশি আর কথা বলিস না। সানভি তখন বলে, তুই এইরকমভাবে যে বদলে যাবি সেটা তো ভাবাই যায় না। এরপরেই বৈদেহী মুখার্জি স্যালাড কাটতে চলে গেছে। তার মধ্যে রাজনাথ মুখার্জি নামতে থাকে আর বলতে থাকে, আমি শুধু ভাবছি সেই বউটার কথা, যে ডিউটি করতো, রান্না বান্না করে যেত, আবার সবাইকে এসে খেতেও দিত। আর এই বউয়ের কথা, কত পার্থক্যই না রয়েছে দুই বোনের মধ্যে। এর মধ্যেই মেহেন্দি বলে, রাজনাথ মুখার্জি আপনি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারেন না। রাজনাথ মুখার্জি বলে, পারি পারি, তুমি যদি আমার স্ত্রীকে এইভাবে অপমান করতে পারো, আমিও তোমার সাথে ঠিক এই ব্যবহারটাই করতে পারি। আর একটা কথা ভুলে যেও না মেহেন্দি, যেই কাজগুলো করছো সেটা খুবই অন্যায় করছো, দয়া করে এই অন্যায়গুলো আর করো না।
এর মধ্যেই কৌশিকী এসে দেখে মেহেন্দি কৌশিকীর চেয়ারে বসে পড়েছে। কৌশিকী তখন বলে, বাহ, আমার চেয়ারে তাহলে বসেই পড়েছো। মেহেন্দি বলে, কি করব আর বলুন, এছাড়া সত্যি কি আর কোনো উপায় আছে? নেই তো। তাহলে? তখন কৌশিকী বলে, আমি শুধু ভাবছি যে তুমি আর কত নিচে নামবে। কলতলা কালচার তো কলতলার কালচারই রয়ে গেল। এরপরে মেহেন্দি বলে, বর্দি মুখ সামলে কথা বলুন, আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না। বর্দি তখন বলে, অবশ্যই পারি। কেন বলো তো? তুমি যেগুলো করছো না সেগুলো আর মেনে নেওয়া যায় না। মানুষের একটা লিমিট থাকে আর তুমি সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। তাই তোমার সাথে ভালো ব্যবহার করবার কোনো ইচ্ছেই আমার নেই। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বারবার করে একটা কথাই বলতে থাকে, কৌশিকী তুই ওকে ক্ষমা করবি না, কিছুতেই না। তুই ওকে ওর উচিত শিক্ষাটা দিয়ে তবেই ছাড়বি। কৌশিকীর কাছে রিকোয়েস্ট করে রাজনাথ মুখার্জি আর বলে, জগদ্ধাত্রীর মেয়েকে মারার পিছনে মেহেন্দিরই হাত থাকতে পারে, আর জগদ্ধাত্রীকেও মেরেছে এই মেহেন্দি। তখন কৌশিকী বলে, তুমি একদম ঠিক কথাই বলেছো কাকুমণি। জগদ্ধাত্রীর মেয়েকে এনআইসিইউ থেকে বার করার এই উপায়টা মেহেন্দি গুন্ডাদেরকে দিয়ে কাজে লাগিয়েছে, তাই তো মেহেন্দি? মেহেন্দি তখন কিছু বলছে না, কিন্তু উৎসব এসে বলে, তোরা কোন সাহসে উইদাউট প্রমাণ আমার স্ত্রীর সম্বন্ধে এই সমস্ত কথা বলতে পারিস বর্দি? তখন কৌশিকী বলে, পারি, অবশ্যই পারি। আর দেখ, সবসময় যে প্রমাণ সবাইকে দেখাতে হবে তেমনটাও তো নয়। যখন যেখানে প্রমাণটা দেখানোর দরকার তখন যদি সেখানে প্রমাণ করে দিতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা থাকে না, তাই না উৎসব? এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, আমি এই উৎসবকে ছাড়িয়ে নিয়ে আসলাম জেল থেকে, আর এখন আবারও স্ত্রীর চামচাগিরি করতে শুরু করে দিয়েছে। উৎসব বলে, মেহেন্দি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদেরকে তো আবার লয়ারের কাছে যেতে হবে। বৈদেহী বলে, কেন লয়ারের কাছে তোরা কি করতে যাবি? উৎসব বলে, কারণ আছে মম, সব কারণ তো তোমাকে বলা যায় না, নিজেদেরও কিছু ব্যক্তিগত কারণ থাকে যার জন্য আমাদেরকে যেতে হবে। সানভি তখন বলে, ভাইয়া তুইও কিন্তু খুব পরিবর্তন হয়ে গেছিস, এরকমভাবে এতটা পরিবর্তিত হয়ে যাস না। উৎসব বলে, যেটা করেছি সেটা ভুল কিছু করেছি বলে তো মনে হচ্ছে না, যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। এর মধ্যেই উৎসবের কথা শুনে সানভিও রেগে যায়। প্রীতি তখন বলে, তোমরা এখন মেহেন্দিকে বাঁচানোর চেষ্টা করো, সেটাই ভালো হবে, না হলে কিন্তু তোমরা শেষ হয়ে যাবে। মেহেন্দি বলে, বর্দি আপনার জন্য একটা শর্ত রয়েছে, আপনি কোম্পানি, বাড়ি, গাড়ি সব কিছু আমার নামে লিখে দেন, আমি এই কেসটা উইথড্র করে নেব, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকে না। বৈদেহী বলে, না কৌশিক, খবরদার তুমি এটা করবে না। এরপরে কৌশিকী বলে, কি মনে হয় মেহেন্দি, আমাকে দেখে কি এতটাই বোকা বলে মনে হয়? কেসটা লড়ুক, আমিও দেখতে চাই, সব কিছুই হোক, তোমাকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। কি ভেবেছো তোমাকে ছেড়ে দেব? সেটা কখনোই হবে না, উচিত শাস্তি তুমি পেতে চলেছ খুব শিগগিরই।